বংশের মানিজ্যত কোথায় রাখলি তুই? দিন দুপুরে একটা পরপুরুষকে বাড়িতে ঢোকাতে লজ্জা করলো না তোর? বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতেই কানে এলো কথাগুলো। আম্মু খুব ক্ষিপ্ত সুরে কাউকে কথাগুলো বলছিলেন। নিশ্চয় মিহি আপু হয়তো তখন ঘরে কাঁদছে, আর মা চেঁচামেচি করছে। আজ পর্যন্ত এই বংশে কোনো মেয়ে কি এমন করেছে? নষ্টামি করতে হলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করবি। এই বাড়িতে এরকম কুকর্ম আমি সহ্য করব না। আমি আর দেরি না করে রুমের দিকে ছুটলাম, মানে দোতলায় মিহি আপুর ঘরের দিকে। অবশ্য মিহি আপুর ঘর না বলে আমার ঘর বলাটাই শ্রেয়, কেননা এটা আমারই ঘর, আমরা দুই বোন থাকি। ঘরে ঢুকে দেখি মিহি আপু জানালার ধারে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। আমি কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেললাম। আওয়াজে ঘোর কাটলো মিহি আপুর। আমি আপুর কাছে গেলাম, চোখ মুছে কৃত্রিম হাসি নিয়ে আমার দিকে ফিরল। কি রে, কখন এলি? কি হয়েছে গো? আম্মু চেঁচাচ্ছে কেন? আমার কথা শুনে মিহি আপুর মুখে বিষণ্ণতা নেমে এলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ও আজকে আবার এসেছিল রে। কে এসেছিল? রাজ্য ভাইয়া এসেছিল। কখন? চলে গেছে? আমার কথাগুলো শুনে আর আমার মুখে ফুটে ওঠা উল্লাস দেখে মিহি আপু আমার দিকে এমন ভাবে তাকালো যেন ওর কাটা গায়ে আমি গরম মশলা ছেটালাম। সাথে সাথে আমার মুখে ফুটে ওঠা উল্লাসও দেবে গেল। মিহি আপু এবার কেঁদে দিল। আমি ওকে কতবার বলেছি যে বাড়িতে আসবে না। যৌথ পরিবারে এগুলো অনেক খারাপ দেখায়। আমাকে বারবার অপমান করেও কি মজা পায় বলতো? তোমাকে ভালোবাসে দেখেই তো তোমাকে ছাড়া থাকতে পারে না, তাই তো বারবার তোমার কাছে ছুটে আসে। ভাইয়া তো এতিম, আর তো কেউ নেই ওর তুমি ছাড়া। তুমিও যদি এভাবে বলো, ও বাঁচবে কি করে বলো? আমার কথায় মিহি আপুর কান্নাটা যেন ক্ষণিকের জন্য থামে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার শুরু হয়ে যায়। কিন্তু ওকে বারবার অপমানিত হতে দেখতে যে আমার খারাপ লাগে, ও কি সেটা বোঝে না? খালা যে কথা শোনায় ওকে, শোনাক না। আমি আর তুমি তো ভাইয়ার পাশে আছি, আর কাকে দরকার? লাভ নেই রে, আমাদের তো আর ক্ষমতা নেই ওনাদের কথার উপর কথা বলার। আমি তো এই বাড়িতে সামান্য আশ্রিত, মা বাবা নেই, অনাথ, আর আমার বিয়ে তো ঠিক হয়েই আছে। মিহিয়াপুর কথা শেষ হওয়ার আগেই রুমে ঢোকে আম্মু। হ্যাঁ রে নিশাদ, বাড়ির বাহিরে থেকে কি আদব কায়দা সব গিলে খেয়েছিস? ঢোকার সময় তো দেখলি যে আমার মেজাজ খারাপ হয়ে আছে। এত দেরি করে বাড়ি ফিরলি, তার মধ্যে খাবার না খেয়ে উপরে চলে আসলি সোজা বোনকে দরদ দেখাতে। তোর একটা কাণ্ডজ্ঞান নেই? আম্মু, আমি প্রচন্ড টায়ার্ড। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোনের সম্পর্কে ফালতু কথা শোনার ইচ্ছা, টাইম আর এনার্জি কোনোটাই আমার নেই। আম্মু চোখ কটমট করে বলল, ফ্রেশ হয়ে দুইজনে নিচে আয়, খেতে হবে। আম্মু যেতেই আমি বললাম, আপু চল খেয়ে নিবি। তুই চা বোন খেয়ে নে, আমার ক্ষুধা নেই। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এমন করিস কেন বল? বুঝতেই তো পারছিস আমার মনটা ভালো না। আমি খাবো না বলেছি, খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা ফ্রেশ হয়ে নে, আমি আসবো। ওকে বলে হাত মুখ ধুয়ে বাথরুমে গেলাম। ওয়াশরুমে যাব তার আগেও দেখলাম মিহি আপু জানালার পাশে ঠায় দাঁড়িয়ে থাকলো। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি তো জানি আমার বোনটা রাজ্য ভাইয়াকে কতটা ভালোবাসে। সেই কলেজের সিনিয়র রাজ্য ভাইয়ার সাথে আগে বন্ধুত্ব, তারপর প্রেম। কিন্তু বাড়িতে আমার মা মানে ওর বড় খালা মেনে নেয়নি। আমাদের পরিবারে আম্মুর কথাই শেষ কথা, আর আম্মুর কথা হচ্ছে মিহিয়াপুর বিয়ে শান্ত ভাইয়ার সাথে হবে। শান্ত ভাইয়া আমার চাচাতো ভাই, তাছাড়া রাজ্য ভাইয়া গরিব, আর এই কারণেই মিহিয়াপু আর রাজ্য ভাইয়ার সম্পর্কটা মা মেনে নেয়নি। শান্ত ভাইয়া অবশ্যই এ ব্যাপারে জানে না, জানলে অবশ্যই প্রতিবাদ করত। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলাম বাথরুম থেকে। মিহিয়াপু ওখানেই দাঁড়িয়ে আছে। আপুকে দেখে মনটা খারাপ হয়ে গেল। আপুকে জোর করে ধরে নিয়ে নিচে গেলাম, আর টেবিলে বসিয়ে খাওয়া দাওয়ার পর্ব মিটল। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে কেবল দুই বোন একটু গল্প করতে বসলাম। অমনি আপুর ফোনে টুপ করে মেসেজের নোটিফিকেশন আসলো, শান্ত ভাইয়ার মেসেজ, বেলকনিতে আয়, কথা আছে। আপু আমাকে বসিয়ে রেখে চলে গেল। অজ্ঞতা আমি ফোন ঘাটতে ব্যস্ত হয়ে গেলাম। মিহিয়াপু চলে গেল। শান্ত ভাইয়া আগে থেকেই দাঁড়িয়ে আছে। মিহিয়াপু গুটি গুটি পায়ে এগুলো শান্ত ভাইয়ার দিকে। দুজনেই কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। শান্ত ভাইয়া মিহিয়াপুর দিকে তাকায়। আপু তখনও আকাশ দেখছে। চাঁদের স্নিগ্ধ আলোয় আর পশ্চিমের লালচে আভা মিহিয়াপুর মুখে পড়ে বেশ মায়াবী দেখাচ্ছে মুখটা। শান্ত ভাইয়ার যেন নেশা ধরে যাচ্ছে। এই সময় ডাকলে কেন? মিহিয়াপুর কথায় ঘোর কাটে শান্ত ভাইয়া। এমন প্রশ্নের সম্মুখীন তো প্রায়ই হতে হয় শান্ত ভাইয়াকে। আগে রাগ লাগতো, তারপর হতাশা, আর এখন স্বাভাবিক। তুই খুব ভালো মতোই জানিস আমি কি জন্য তোকে এখানে ডাকতে পারি। নিশাদ ঘরে একা বসে আছে আমার হাতে মেহেদি দেবে বলে, আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি কি বলবে বলো? নিশু এসেছে। কখন? আমি দেখলাম না তো, তুমি বাসায় ছিলে না তাই। আগে বলো কি বলবে। তুই জানিস না আমি তোকে কি বলবো। মিহিয়াপুর অনেকটা কাছে এগিয়ে যায় শান্ত ভাইয়া। মিহিয়াপুর বুকটা ধুকবুক করে ওঠে। শান্ত ভাইয়া অপলক ভাবে তাকিয়ে আছে মিহিয়াপুর দিকে। মিহিয়াপু চোখ নিচের দিকে নামিয়ে নেয়। এভাবে তাকিও না, আমার কেমন জানি লাগে। কেমন লাগে? অস্বস্তি হয় আমার। এই অস্বস্তিটাকে স্বস্তিতে রূপান্তর করি। চোখ বড় বড় করে শান্ত ভাইয়ার চোখের দিকে তাকায় মিহিয়াপু। শান্ত ভাইয়া ধীরে ধীরে মিহিয়াপুর দিকে এগোতে থাকে। মিহিয়াপু কিছু বুঝে ওঠেনি এখনো। যখন বুঝতে পারে তখন শান্ত ভাইয়ার ঠোঁটজোড়া মিহিয়াপুর ওষ্ঠদ্বয়ের অনেক কাছে চলে এসেছে। শান্ত ভাইয়াকে সজোরে ধাক্কা দিয়ে কোনো মতে সেখান থেকে চলে আসে মিহিয়াপু, আর দরজার দিকে তাকিয়ে হাসে শান্ত ভাইয়া। মেয়েটাকে ভালোবাসেও, কিন্তু জোর করে নয়। যেদিন মিহি ওকে বুঝবে সেদিনই ওর কাছে যাবেও, তার আগে নয়। আপু ঘরে আসতেই বললাম রাজ্য ভাইয়া ফোন করেছে। আপু ফোনটা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে আমি কথা বলছি। আমি যাওয়ার আগে বললাম, আপু আমি একটা কথা বলি, তোরা দুইজন বিয়ে করে ফেল, ছোট্ট একটা সংসার কর। আমার মা তোকে ছোট থেকে মানুষ করেছে বলে তোর ভালোবাসা এভাবে
এভাবে নষ্ট করার কোনো অধিকার তার নেই। তোর মনের কথা যদি বুঝতে না পারে তাহলে আর তোকে কি ভালোবাসে? আমার মা তোকে শুধু খালার মতোই মানুষ করেছে, কোনোদিন তোর মা হতে পারেনি। তুই ভাইয়াকে বিয়ে করে এখান থেকে চলে যা। আমি কথাগুলো বলতে না বলতে ভাইয়ার ফোন আসলো। আপু বলল, তুই একটু বাইরে যাবি, আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে। রাজ্য ভাইয়া আর মিহি আপুর বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেল। সেদিন আমার কথায় ওরা দুটো ভালোবাসার মানুষ সাহস করে এক হওয়ার জন্য ঘর ছেড়েছিল। ওদের সুখ দেখে আমি খুব খুশি। ওদের ছোট্ট ঘরে এসে দেখলাম ওদের মধ্যে বেশ প্রেম। আপুর মাথায় হাত বুলিয়ে বললাম, তোকে এতটা খুশি আমি আর কখনো দেখিনি বোন। ছোট থেকে তুই অনেক কষ্টে বড় হয়েছিস আমাদের বাসায়। আল্লাহ যেন তোর নসিবে আর কোনো দুঃখ না দেয়। আমি ছোট বোন হিসাবে সবসময় এটাই দোয়া করি। মিহি আপু বলল, তুই আমার ছোট বোন হয়েও আমাকে যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছিস সেটার জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। ওই বাড়িতে অন্তত তুই আমাকে বুঝতি। রাজু ভাইয়া বলল, আমাদেরটা তো হয়ে গেল, এবার তোমার যদি কোনো পছন্দ থাকে সেটা বলো, তাহলে তোমার জন্য কিছু করতে পারি কিনা দেখি। ঠিক তখনই সেখানে আমার মা উপস্থিত হলেন। আমরা তিনজনে খুব অবাক হয়ে গেলাম। কিরে মিহি, আমার চোখ ফাঁকি দিয়ে বিয়েটা করে ফেললি? ভালোই সংসার পেতেছিস দেখতে পাচ্ছি। এই ছেলে তোকে কতদিন খাওয়াতে পারে, কিভাবে রাখতে পারে সেটাই দেখবো। তোর সাথে আসলে আমার শেষ দেখা হয়নি। তুই তো আমার সামনে দিয়ে আসতে পারিসনি, আমাকে ঘুমের মধ্যে রেখে পালিয়েছিস। তাই তোকে শেষবার দেখে গেলাম। আমি জানি একদিন অভাবের তাড়নায় তোর এই গরিব স্বামীকে নিয়েই আমার দরজায় আসবি তুই। আপু বলল, খালা আমি তোমার মুখে মুখে কখনো কথা বলিনি, তবে আজ আর চুপ থাকতে পারলাম না। ছোট থেকে আমি তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আজকে তুমি আমার স্বামীকে আমার সামনে অপমান করছো, যেটা আমি কোনোদিন মেনে নেব না। আমার স্বামী যদি আমাকে খাওয়াতে নাও পারে তাহলে আমার স্বামীর হাত ধরে রাস্তায় গিয়ে ভিক্ষা করব, আর যদি খেতে না পারি তাহলে দুজনে একসাথে মারা যাব। তবুও তোমার দরজায় গিয়ে দাঁড়াবো না। আমার স্বামীকে কখনো কারো কাছে ছোট হতে দেব না। আমার ভালোবাসা কখনোই তোমার চোখ রাঙানির কাছে হার মানবে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।